أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। আমরা ওয়ালাইকুম আজকে চতুর্থ ক্লাসে আমরা একসাথে হয়েছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত তিনটা ক্লাসে যেটা জানার চেষ্টা করেছি, আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলেছি এবং তারপরে আমরা রহমান এবং রাহিম নিয়ে এটা বিস্তারিতভাবে জানার চেষ্টা করেছি। পরবর্তীতে আমাদের সূরা ফাতিহার যে প্রথম যে আয়াতটা আছে সেখান থেকে রুবুবিয়াত সম্পর্কে জানার চেষ্টা করেছি এবং পরবর্তীতে আমরা এখন আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে জগৎ সমূহের মালিক। এই জগৎসমূহ কথাটা কোরআনের মধ্যে বিভিন্নভাবে এসছে, আকাশসমূহ, জগৎসমূহ এবং সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আকাশসমূহ পৃথিবীর মধ্যে যা আছে সবাই আল্লাহর প্রশংসা করছে। এই ব্যাপারগুলো বিভিন্নভাবে এসছে। তো সেটা আমরা একটু বিভিন্নভাবে জানার চেষ্টা করছি যে জগৎসমূহ বলতে আল্লাহর যে বিশালত্ব এবং শ্রেষ্ঠত্ব, তার যে আয়ত্ত, কমান্ড এন্ড কন্ট্রোলের যে এরিয়া, এটা একটু বোঝার চেষ্টা করছি। এখানে আমরা পুরা ইউনিভার্সটাকে, জগৎসমূহকে লেন্থ অনুযায়ী চারটা ভাগে ভাগ করে জানার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরা ক্যাটাগরি ওয়ানটা জানার চেষ্টা করছিলাম। তো আমরা ক্যাটাগরি ওয়ানে বলতে চাচ্ছি যে এখানে 10⁻⁻16, তার মানে হচ্ছে 1 সেন্টিমিটার। আমি জানি খুব অল্প। তার নিচে যদি আমরা 1 শূন্য শূন্যর পর 16টা শূন্য দেই, 3টা শূন্য দেওয়া হলে হয় 1000, 5টা শূন্য দিলে হয় 1 লাখ, 7টা শূন্য দিলে হয় 1 কোটি। তাহলে কোটি 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 ভাগের 1 ভাগ 1 সেন্টিমিটার, যেটা নাকি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোর সাইজ বোঝায়। সেখান থেকে শুরু করে 10⁻⁻5 সেন্টিমিটার পর্যন্ত আমরা এটি ক্যাটাগরি ওয়ান ধরছি, যেটা নাকি আমরা বলছি যে কোয়ান্টাম ফিজিক্স, যে বিভিন্ন আমাদের উপাদান দিয়ে পৃথিবীটা গঠিত এবং আকাশসমূহ পৃথিবী এবং পৃথিবী গঠিত, সেটার বেসিক এলিমেন্ট গুলো নিউক্লিয়াস, অণু, পরমাণু, হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, এগুলো যে রয়েছে এই জগৎটাকে বোঝাচ্ছে। তো এই ক্ষুদ্র জগৎটা আসলে খালি চোখে দেখা যায় না, সেটা ব্যাপারে আমি গত ক্লাসে বলেছি। বাট এইটা আমাদের, আমরা যেমন সূর্যর সাথে বিভিন্ন গ্রহগুলো যেমন ঘুরছে, আমাদের পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো, স্যাটার্ন, মার্স, মঙ্গল গ্রহ, তেমনি ভাবে নিউক্লিয়াস, একটা বালুকণার মধ্যে হাজার হাজার কোটি কোটি পরমাণু রয়েছে। তার মধ্যে রয়েছে কোটি কোটি ইলেকট্রন এবং প্রোটন, নিউট্রন রয়েছে। তো এটা কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। আমাদের এই সোলার কেন্দ্রিক যে আমাদের তারা আছে, এটা কেন্দ্রে যেমন রয়েছে সূর্য, তেমনি ভাবে ওই কোয়ান্টাম ফিজিক্সের যে জগৎটা, মাইক্রো কসমসের যে জগৎটা, সাব অ্যাটমিক পার্টিকেলের যে ওয়ার্ল্ডটা, সেখানে কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এবং বাইরে রয়েছে ইলেকট্রন। এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। আমরা আলোক তরঙ্গ নিয়ে কথা বলেছি যে আলোক তরঙ্গ কত ছোট, যেটা নাকি আলোক তরঙ্গ যখন একটা ইলেকট্রন, প্রোটন বা নিউক্লিয়াসের পড়ছে, এই ছোট বস্তুকে আমরা দেখতে পাচ্ছি না, বিকজ এটার পরিমাণ সে আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়েও অনেক ছোট, যার কারণে আমরা দেখতে পাই না। পরমাণু থেকে জানতে বাইরের উপর গবেষণা করতে হলে আমরা আমাদের পরমাণু আকারের চেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য যদি তৈরি করা যায়, এটা ফেলা যায়। তো সেক্ষেত্রে আমরা যখন খুব হাই পাওয়ার মাইক্রোস্কোপিক এলিমেন্ট ব্যবহার করছি, তখন হয়তো দেখা যাচ্ছে তাদের কার্যক্রমগুলো। তো এখানে আমরা আমাদের আলো যে আমাদের কাছে পৌঁছাচ্ছে ওয়েভ আকারে, তরঙ্গ আকারে, সেইটা বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা আসলে এই মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলো কিন্তু ইনফ্রারেড ওয়েভের বিভিন্ন ধরনের প্রয়োগের মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝতে পারি। আমরা জানি যে ইলেকট্রিসিটি কাকে বলে, যে ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড ইলেকট্রিসিটি। তার মানে আমরা ইলেকট্রিসিটির মাধ্যমে যে কারেন্ট পাচ্ছি, আলো, বিদ্যুৎ, তাপ, হ্যাঁ, বিভিন্ন ধরনের মাইক্রোচিপস, আমাদের মোবাইল, আমরা আমরা
ইয়ে করতে পারছি, দেখতে পাচ্ছি, মাইক্রোওয়েভে কাজ করতে পারছি, বিভিন্ন এলিমেন্ট গুলো আসলে এগুলোর ভিতরে মাইক্রোচিপস, এই সাব এলিমেন্ট পার্টিকেলস এর ব্যাপারগুলো অ্যাপ্লাই করে কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো আমরা বাস্তবের প্রয়োগগুলো দেখতে পাচ্ছি। তার মানে এই ওয়ার্ল্ডটা আমরা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, বাট এটা কিন্তু প্রয়োগটা আমরা বাস্তব ক্ষেত্রে বিভিন্ন ভাবেই দেখতে পাচ্ছি। এগুলো হলো এক্স রে, গামা রে, যেগুলো বলেছি যে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ সম্পর্কে আসলে তথ্য পাওয়া খুবই কঠিন, বাট যারা নাকি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ করে তারা এইটার ব্যাপারে জানার চেষ্টা করে এবং জানতে পারে। তো রেডিয়েশন কোয়ান্টা যখন ইলেকট্রনের উপর পতিত হয় তখন এর অবস্থা সম্পর্কে কিছু অনিশ্চয়তা থাকে। আমরা যেমন পৃথিবী সূর্যের সাথে কোন অবস্থানে আছি এটা যেমন স্ট্রেট এক্স্যাক্টলি বুঝতে পারি, বা পৃথিবীতে কতটুকু শক্তি ধারণ করছে এর বুঝতে পারি, একটা ইলেকট্রনের মধ্যে কত পরিমাণ শক্তি আছে, ইলেকট্রনটা যখন নিউক্লিয়াস চারিদিকে চক্কর খাচ্ছে তখন কোন অবস্থানে আছে, কি পরিমাণ এর মধ্যে শক্তি আছে, সেটা ধারণ করার জন্য এই যে প্ল্যাঙ্কস নামে এক বিজ্ঞানী আছে, তিনি তৈরি করেছে যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যে কি পরিমাণ এটা একটা ধ্রুব রয়েছে। তো এখানে এই ইলেকট্রনটা যখন নিউক্লিয়াস চারিদিকে চক্কর খাচ্ছে এটা কোন অবস্থায় থাকবে সেটা একটা অনিশ্চয়তা থাকে। এটা হেজেনবার্গ নামে এক বিজ্ঞানী আছেন, এই যে বিজ্ঞানী মিস্টার হেজেনবার্গ, উনি 1934 সালে উনি আবিষ্কার করেছেন যে ইলেকট্রনটা যে নিউক্লিয়াসের চারিদিকে চক্কর খাচ্ছে এটা একটা অনিশ্চয়তার মধ্যে থাকে, যে কোন জায়গায় সে থাকে এত ফাস্ট করে, মানে এইটার গতিবেগ এতই বেশি, এইটার আসলে এক্স্যাক্টলি পজিশনটা বের করা এবং এর গতির পরিমাণটা বের করা খুবই কঠিন, আনসার্টেন অনিশ্চয়তা থাকে এটার ভিতরে। তো এটাকে বলা হয় হেজেনবার্গের অনিশ্চয়তা প্রিন্সিপাল। এই মাইক্রো ওয়ার্ল্ডটা, এই ছোট ওয়ার্ল্ড জগৎটা বিভিন্ন ধরনের কোয়ান্টাম মেকানিক্স এর মাধ্যমে আমরা জেনে থাকি। আপনারা জেনে খুশি হবেন যে 2023 সালে অ্যাটোসেকেন্ড সায়েন্স আবিষ্কার করে, দ্যাট মিনস এই যে ইলেকট্রনটা যে খুব গতিবেগে চলছে সেই ইলেকট্রনের গতিবেগটা বুঝতে পারার যে যে এক সেকেন্ডের 10⁻⁻18 সেকেন্ডে, তার মানে কোটি, এক সেকেন্ডের কোটি 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 ভাগের এক ভাগে ইলেকট্রনটা কিভাবে মুভ করছে, কোথায় অবস্থান করছে, কি করছে না করছে, এটা বের করতে পারছে, সেটাকে বলা হচ্ছে অ্যাটোসেকেন্ড সায়েন্স। এবং এটাকে এইটা আবিষ্কারের মাধ্যমে এই বছরে 2023 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছে। তো আমরা শুধু নোবেল পুরস্কারটা দেখছি, বাট যিনি এটাকে এই ক্ষমতাটাকে এইটার মধ্যে প্রবেশ করালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার আমরা বিশালত্বটাকে আমরা ধারণ করতে পারছি কিনা এটা আমরা কিন্তু খেয়াল করছি। তো আমাদের সেই বিশালত্বটাকে ধারণ করাটাই কিন্তু আমাদের ইমান বৃদ্ধি করাটাই কিন্তু আমাদের ক্লাসের লক্ষ্য। আমরা কিন্তু সায়েন্টিস্ট হতে চাচ্ছি না, বা সেটার বড় আঙ্গিকটা বুঝে আমরা আমাদের ইমানটাকে শক্তিশালী করতে চাচ্ছি। তো ক্লাসিক্যাল মেকানিক্স থেকে এটা কিন্তু আলাদা। যে বড় পদার্থগুলো যেভাবে কাজ করে, ছোট পদার্থগুলো এই মাইক্রো ওয়ার্ল্ডে কাজ করে না। এবং লজ অফ মোশন, যে 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 গতিতে এটা ঘোরে, কিছু কিছু নিয়ম কানুন অনুসরণ করে। আমাদের যখন বস্তু জগৎ আমরা যখন নিজেরা চলাচল করি, হ্যাঁ, একটা গাড়ি মুভ করে, কিছু লজ অফ মোশন আছে, নিউটনের 3টা লজ অফ মোশন আছে। লাইক ফার্স্ট লজ অফ মোশন, এভরি অ্যাকশন হ্যাজ এ থার্ড লজ অফ মোশন, every action has its equal and opposite reaction. এবং জড় বস্তু জড় থাকবে, গতি বস্তু কন্টিনিউয়াস গতি আয়তার মধ্যে থাকবে, এই ধরনের কিছু লজ অফ মোশন আছে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে বড় বড় বস্তুর ক্ষেত্রে যে লজ অফ মোশন আছে এবং মাইক্রো ওয়ার্ল্ডের এই ইলেকট্রনের মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু একই রকম ল কাজ করে না, নিয়ম কাজ করে না। যাই হোক, আমরা ক্যাটাগরি 1 সম্পর্কে কিছুটা জানতে পারলাম। এখন আমরা ক্যাটাগরি 2 সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যেটা নাকি ক্যাটাগরি 2টা বলা হচ্ছে যে এই ওয়ার্ল্ডটা হচ্ছে 10⁻⁻5 সেন্টিমিটার থেকে শুরু করে 10⁻+5। তার মানে হচ্ছে একটা ক্ষুদ্র কণা থেকে, একটা যদি পিঁপড়ার কণা পিঁপড়া ধরি, ছোট্ট একটা পিঁপড়া বা ছোট একটা মাইক্রো অর্গান, যেটা আমরা খুব খালি চোখে বা একটু দেখতে পারি কোনো রকমে, সেখান থেকে শুরু করে আমাদের যে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ রয়েছে, হ্যাঁ, 10⁻5 মানে হচ্ছে 1 কিলোমিটার। আমাদের রাস্তাঘাট, পাহাড় পর্বত, এগুলো সহকারে যে জগৎটা উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ রয়েছে, এটা হলো ক্যাটাগরি 2-তে পড়ছে। এই জগতের বস্তুগুলো আমাদের ইন্দ্রিয় দ্বারা সরাসরি আমরা উপলব্ধি করতে পারি, আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি।
বাহ্যিকভাবে তাদের দেখতে আমাদের ইন্দ্রিয়ের উপর চাপ পড়ে না, আমরা নর্মালি এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন পিঁপড়ার আকার খুব ছোট হলো, আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা এরপর পড়ছে, পড়ে এটার আলো রিফ্লেকশনটা আমাদের চোখে আসছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি। এই পর্যবেক্ষণের কাজটি পর্যবেক্ষণ করা সম্ভব বস্তুর অবস্থান এবং গতিতে। আমরা এটা বুঝতে পারছি যে লাইক আমি এখানে অবস্থান করছেন, আপনি হয়তো বা রংপুরে অবস্থান করছেন, যিনি আমাদের শুনতে পাচ্ছেন, আমাদের অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তো তাহলে কি হচ্ছে, যিনি যেখানে আছেন অবস্থানগুলো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, বাট মাইক্রো ওয়ার্ল্ডের ক্ষেত্রে কিন্তু এভাবে কাজ করে না। এটা হলো ক্লাসিক্যাল ফিজিক্স এভাবে কাজ করে। তো এই জগতে গতিশীল আচরণগুলো আমরা পুরোপুরি বুঝতে পারি। তো এই জগৎটা বেসিক্যালি মানুষ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, হ্যাঁ, এই এই যেগুলো আমাদের আশেপাশে রয়েছে, সেই জগৎটা এইটা। তো এখানে আমরা অলরেডি জানতে পেরেছি প্রায় 50-60 লক্ষ বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। হ্যাঁ, মানুষ, মানে মনুষ্য জগৎ, প্রাণী জগতের মধ্যে, উদ্ভিদ জগতের মধ্যে। তো সেগুলো বিশাল আকারে। তো পৃথিবীতে এই যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু বিশাল। এবং তারা কিন্তু ওভার দ্য ইয়ার্স সাস্টেইন করছে, বেঁচে থাকছে। এবং তাদের কিন্তু আল্লাহ কিন্তু তাদেরকে, আমরা আলামিন যখন বলছি এবং রাবুবিয়াত যখন বলছি, তখন কিন্তু আল্লাহ তাদেরকে ভরণ পোষণ, বেঁচে থাকা, বড় হওয়া সবকিছুই কিন্তু মহান আল্লাহ তাআলা তার উপর কর্তৃত্ব রয়েছে। যে আমরা যখন আয়াতুল কুরসি বলছি, যে আল্লাহর যে টোটাল ইনফ্লুয়েন্স, এই টোটাল জিনিসে কিন্তু পুরো পুরো জগতের উপরে আল্লাহর ইনফ্লুয়েন্স এবং কর্তৃত্ব রয়েছে। এখন আমরা তৃতীয় ক্যাটাগরির জগতের সম্পর্কে জানার চেষ্টা করবো, যেটা হচ্ছে যে আমাদের গ্রহ, যেটা নাকি পৃথিবী 10⁻⁹ তার মানে প্রায় 10 কিলোমিটার, সরি, প্রায় 10,000 কিলোমিটারের মতো হয়। 10,000 কিলোমিটারের মতো হয়। আমরা কি জানি যে আমাদের আমাদের পৃথিবী, আহ, আমাদের পৃথিবীর যেটা সার্কামফারেন্স বা সেটা হচ্ছে অ্যাবাউট 40,000 কিলোমিটার। আর এটার ব্যাস অ্যাবাউট 10 to 12 কিলোমিটার, 12,000 কিলোমিটার, 10 to 12,000 কিলোমিটার। তো মোটামুটি হবে একটা গ্রহ 10⁹ যখন বলছি আমরা 10,000+ কিলোমিটার, যেটা নাকি একটা গ্রহকে নির্ধারণ করছে। তার মানে এই এই যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে যতগুলো গ্রহ রয়েছে, সেই গ্রহটার ইন্ডিকেশন হচ্ছে এই স্কেলের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। দৈর্ঘ্যের স্কেলের ভিত্তিতে এই জগতের, সৃষ্টি জগতের পৃথিবী গ্রহটা অবস্থান করছে। এখানে মানুষ, গাছপালা, প্রাণী জগৎ, বায়ুমণ্ডল, আমাদের উপরের দিকে যে আমরা বায়ুমণ্ডল আছে, মহাকর্ষীয় বিভিন্ন গতি যে রয়েছে, যেগুলোর আল্লাহর বিশেষ কুদরত রয়েছে। এবং আমাদের পৃথিবীর ভিতরের দিকে যদি যাই, সেখানেও কিন্তু 7টা লেয়ার রয়েছে নিচের দিকে, হ্যাঁ, যেগুলো আমরা পরবর্তী বিস্তারিত জানবো। এবং পৃথিবী যে চাঁদের সাথে চাঁদকে সঙ্গে নিয়ে নিজের অক্ষের উপর ঘুরছে এবং সূর্যের চারিদিকে ঘুরছে, এবং দিন ও রাতে যে আবর্তন গুলো হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু এই এই ক্যাটাগরি 3-র মধ্যে 3 নম্বর ক্যাটাগরিতে চলে আসছে। এবং পৃথিবীর যে পরিধি, এবং পৃথিবীর চারিদিকে যে ইয়ে ঘুরছে, চাঁদ ঘুরছে বা পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরছে, আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না কেন ঘুরছে। এটা কিন্তু আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ঘুরছে, বাট কোন কেন্দ্রের চারিদিকে ঘুরছে এটাকে বলা হয় ব্যারি সেন্টার। একটা একটা কেন্দ্রকে, যেমন যখন যখন চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, তখন এই দুইটা বস্তুর মধ্যে একটা আনুপাক্ষিক একটা একটা পয়েন্ট থাকে, সেটাকে বলা হয় ব্যারি সেন্টার। আবার সূর্যের চারিদিকে যখন গ্রহগুলো ঘুরছে, সূর্য যেতে সবচাইতে বেশি ওয়েট আমাদের এই তারা এবং গ্রহগুলোর সাথে কম্পেয়ার করলে, তো একটা ব্যারি সেন্টার রয়েছে যেটা সূর্যের কাছাকাছি, তার চারিদিকে কিন্তু এই 9টা গ্রহ চারিদিকে চক্কর খাচ্ছে। তেমনি ভাবে যখন গ্যালাক্সি ঘুরছে, তখন কিন্তু ব্ল্যাক হোলের চারিদিকে কিন্তু ঘুরছে। তো এইটার মাধ্যমে আমরা এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা ফিল করতে পারছি। এবং এই ক্যাটাগরি 3-তে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি একটু এই পিকচারটা খেয়াল করি, এখানে কিন্তু আল্লাহর বিশেষ মহিমা কিন্তু এখানে আমরা খেয়াল করতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদটা পৃথিবীর চারিদিকে ঘুরছে, এবং চাঁদটা কিন্তু 5 ডিগ্রি 5 ডিগ্রি অ্যাঙ্গেলের টিল্টেড রয়েছে। এটা কি আপনারা খেয়াল করছেন? চাঁদটা কিন্তু পৃথিবীর, যদি আমরা একটা প্যারালাল নিচে একটা লাইন ধরি, এই লাইন থেকে চাঁদটা 5 ডিগ্রি কৌণিক ভাবে অবস্থান করছে।
এবং কৌণিকভাবে অবস্থান করেই কিন্তু চক্করটা খাচ্ছে, যার ফলে কিন্তু আমরা চাঁদের যে আহ, পরিক্রমাটা, হ্যাঁ, সেটা আমরা দেখতে পাচ্ছি। চাঁদের আলোগুলো কিন্তু কখনো আমরা ওই আহ, আহ, মানে অল্প দেখতে পাই, আস্তে আস্তে বাড়তে থাকে চারটা আহ, ভাগে ভাগ হয়ে, আমরা জানি এটা। তো এই চাঁদকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, বিভিন্ন চাঁদের এক্সিস গুলো ফলো করতে পারি, বিকজ চাঁদটাই 5 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থান করে। এবং আমরা আরো যদি খেয়াল করি যে আমাদের যে গ্রহর ব্যাপারগুলো আমরা এই ক্যাটাগরিতে জানতে পারি। তো আমাদের যে স্যাটার্ন রয়েছে, শনি গ্রহ রয়েছে, আপনারা জেনে অবাক হবেন যে শনি গ্রহের সাথে 146টা চাঁদ রয়েছে। তাইলে এই 146টা চাঁদ তেমনি ভাবে একটা বেরিসেটের চারিদিকে স্যাটার্ন বা শনি গ্রহের চারিদিকে ঘুরছে। তাহলে আল্লাহর যে বিশেষ সৃষ্টি, আল্লাহর মাহাত্ম্য মাহাত্ম্য যদি খেয়াল করেন যে কিভাবে 146টা চাঁদ সহকারে একটা গ্রহ, শনি গ্রহ ঘুরছে, এবং সেই শনি গ্রহ আবার সূর্যের চারিদিকে ঘুরছে। আবার সূর্য আবার গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে গ্যালাক্সির এই 25 থেকে 30 হাজার কোটি তারার সাপেক্ষে ঘুরছে। আমরা যদি আমাদের পৃথিবীর উপরের দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা 5টা লেয়ার দেখতে পাচ্ছি, যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এই 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 প্রত্যেকটা প্রত্যেকটা উপরের যে বায়ুমণ্ডল রয়েছে, প্রত্যেকটা বায়ুমণ্ডলের বিভিন্ন রকম কার্যক্রম রয়েছে। হ্যাঁ, লাইক প্রথম যে বায়ুমণ্ডলটা রয়েছে, সেটার কারণে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের, আমরা যে কমিউনিকেশন করছি, যে আমাদের রেডিও ওয়েভ গুলো কিন্তু এখান থেকে রিফ্লেক্ট করে চলে আসে, যার ফলে আমরা কমিউনিকেশন করতে পারি। আমাদের এয়ারক্রাফট কিন্তু এই যে সেকেন্ড লেয়ারে, যেটা 50 কিলোমিটার মতো বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে কিন্তু এয়ারক্রাফট গুলো মস্তি চলাচল করে। এবং এই ওজোন লেয়ারের কারণে কিন্তু, ওজোন লেয়ারের কারণে কিন্তু যে ইউভি রে, যে খারাপ যে রেটা সূর্য থেকে আসে, সেটা কিন্তু ভিতরে পৃথিবীতে পৌঁছাতে পারে না। তেমনি ভাবে 85 কিলোমিটার যে থার্ড লেয়ারটা মেসোস্ফিয়ার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে মেটিওর, যে গ্রহাণু আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের গ্রহাণু কিন্তু আমাদের স্পেসে কিন্তু ঘোরাঘুরি করছে। স্যার একটা রাইট, আমরা একটু 2টা স্লাইড পিছনে গেলাম। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে মাইক্রো ওয়ার্ল্ডের সাথে আমাদের যেটা সৌরকেন্দ্রিক যে আমাদের সূর্যকেন্দ্রিক যে পৃথিবী এটা রয়েছে, জগৎটা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চাঁদ চাঁদ পৃথিবীর অক্ষের সাথে যদি রিলেট করি, 5 ডিগ্রি টিল্টেড আছে। এই টিল্টেড থাকার কারণে এটি কিন্তু আল্লাহর একটা বিশেষ নিয়ামত, যার কারণে কিন্তু আমরা চাঁদের যে পরিবর্তনটা, যে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, এই পরিবর্তনটা আস্তে আস্তে আমরা পুরো চাঁদটা দেখতে পাই। হ্যাঁ, এটা কিন্তু এইটার কারণেই, এই টিল্টেড থাকার কারণেই সম্ভব হয়। তারপর আমরা কিন্তু ক্যাটাগরি 3-তে আমরা আকৃতির দিক থেকে যে যে 3 নম্বর ক্যাটাগরি আছে, যে বিভিন্ন গ্রহগুলো, সেগুলো আমরা জানার চেষ্টা করছি। আমাদের যে শনি গ্রহ রয়েছে, সেই শনি গ্রহে প্রায় 146টা চাঁদ রয়েছে, যেটা একটি বিশাল আশ্চর্যের ব্যাপার। তার মানে দাঁড়াচ্ছে, আমরা যদি বলি বিভিন্ন গ্রহের সাথে চাঁদ রয়েছে কিনা, আমরা আমি কিন্তু আসলে জানতাম না, নিজেই জানতাম না যে কোনো গ্রহের সাথে এতগুলো চাঁদ থাকতে পারে। তো আই ওয়াজ ভেরি সারপ্রাইজড, এবং আলহামদুলিল্লাহ এটা মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ কি বিশাল নিয়ামত, কিভাবে উনি সৃষ্টি করেছেন। এবং এই শনি গ্রহ 146টা চাঁদ সহকারে কিন্তু পৃথিবীর সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। আমরা এরপরে একটু জানার চেষ্টা করছিলাম যে পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডল গুলো কতগুলো রয়েছে এবং সেগুলোর কার্যক্রম কি। সেখানে আমরা জানার চেষ্টা করছিলাম যে লাইক আমাদের পৃথিবীর উপরে যে প্রথম যে বায়ুমণ্ডলটা রয়েছে, যেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার, 20 কিলোমিটার জুড়ে। এই ট্রপোস্ফিয়ার এইটা থাকার কারণেই, কিন্তু আমাদের যে মাইক, যে রেডিও ওয়েভ, আমরা কমিউনিকেশন করি, মোবাইলে কথা বলি বা সিগন্যাল সেটের মাধ্যমে কথা বলি, এগুলো কিন্তু রিফ্লেকশন গুলো কিন্তু এই লেয়ারের কারণেই হয়। এবং সেকেন্ড লেয়ার, যেটাকে স্ট্র্যাটোস্ফিয়ার, 50 কিলোমিটার মধ্যে বিস্তৃত, এখানে কিন্তু এয়ারক্রাফট চলাচল করে নির্বিঘ্নে এই লেয়ারটাতে। এবং এখানে ওজোন লেয়ার থাকার কারণে, ওজোন লেয়ার থাকার কারণে এখানে
আমাদের স্পেসের বাহির থেকে, সূর্য থেকে বা বিভিন্ন কসমোলজিক্যাল পার্টিকেল গুলো যখন, খারাপ পার্টিকেল গুলো পৃথিবী থেকে আসতে থাকে, তখন সেগুলো কিন্তু ওজোন লেয়ার প্রোটেকশন দেয়, যার ফলে কিন্তু আমরা এই মানব জগৎ কিন্তু বেঁচে থাকতে পারে, প্রাণী জগৎ বেঁচে থাকতে পারে। তো এটাও কিন্তু আল্লাহর বিশেষ নিয়ামত। এরপরে যে লেয়ারটা আছে ম্যাটিওর, যেটা 85 কিলোমিটার পর্যন্ত যেটা আছে, এখানে কিন্তু আমরা প্রায় মেসোস্ফিয়ার রয়েছে। এই মেসোস্ফিয়ারের কারণে এই যে গ্রহাণু, বিভিন্ন যে গ্রহগুলো বা তারাগুলো যখন বিস্ফোরিত হচ্ছে এই ইউনিভার্সে, সেখান থেকে কিন্তু বিভিন্ন পার্টিকেল গুলো কিন্তু ম্যাটিউর আকারে, গ্রহাণু আকারে কিন্তু ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে, এবং এই লেয়ারটা কিন্তু প্রোটেকশন দেয় এই মেসোস্ফিয়ার। তারপরে রয়েছে ট্রপোস্ফিয়ার, অরোরা আছে, স্যাটেলাইট আছে। আমরা এখন স্যাটেলাইট লঞ্চ করি, যাই বঙ্গবন্ধু স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে, সেটা কিন্তু এই এই লেয়ারটাতে লঞ্চ করা হয়, এবং এখানে এই টেম্পারেচারটা অনেক কম থাকে, ইজ আইডিয়াল লোকেশন, ইয়েটা কম থাকে, বিভিন্ন ধরনের প্যারামিটার্স গুলো আইডিয়াল থাকে একটা স্যাটেলাইট এই প্রদক্ষিণ করার জন্য। এবং এই অরোরাতে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্সটা, পৃথিবীটা কিন্তু একটা ম্যাগনেটের মতো, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা বাহির থেকে, সূর্য থেকে যে যে রশ্মিগুলো আসছে, সেটাতে বিক্রিয়া করার ফলে অরোরা তৈরি হচ্ছে এই এই ফোর্থ লেয়ারটাতে। আর এর পরের লেয়ারটাতে হচ্ছে এক্সোস্ফিয়ার, যেটাতে আমরা যে মিসাইল লঞ্চ করি, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস বা ইয়ে, বা অনেক সময় আছে ইভেন পাখি মুভমেন্ট উপরের লেভেল দিয়ে, তারা কিন্তু জানে কোন লেভেল দিয়ে মুভ করতে হয়। তারপর তারপর যেটা হয় যে এই লেয়ার গুলোর বাইরে আরেকটা আছে ইলেকট্রোম্যাগনেটিক লেয়ার, যেটা ভ্যান অ্যালেন বেল্ট বলেছিলাম, যেটার কারণে প্রায় 1000 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। এই ভ্যান অ্যালেন বেল্ট থাকার কারণে যে অনেক ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক পার্টিকেলস গুলো পৃথিবীর দিকে এসে পৌঁছাতে পারে না হোল। এবং এই ভ্যান অ্যালেন বেল্টটা শুধুমাত্র পৃথিবীর চারিদিকেই রয়েছে, অন্য কোনো গ্রহের চারিদিকে নাই। তো আমি এইটার মাধ্যমে, এই ছবিটার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে চাঁদটা 28 দিনে প্রদক্ষিণ করছে, এবং পৃথিবীর চারিদিকে আবার 28 দিন প্রদক্ষিণ করছে, নিজে অক্ষের উপর 28 দিন প্রদক্ষিণ করছে। এবং চাঁদের এই মুভমেন্টটাকে বলা হয় সিনক্রোনাস মুভমেন্ট। আমরা কিন্তু চাঁদের শুধু একটা সাইড দেখতে পারি, এটা কিন্তু বিশাল আশ্চর্যের ব্যাপার। আমি আগে জানতাম না, এটা রিসেন্টলি আমি জানতে পেরেছি স্টাডি করার পরে। আমরা কিন্তু চাঁদের একটা সাইড দেখতে পাই, বিকজ চাঁদের সাথে পৃথিবীর যে আনুপাক্ষিক যে মুভমেন্টটা হয়, এটাকে বলে সিনক্রোনাস মুভমেন্ট। যেমন চাঁদ তার অক্ষের উপরে 28 দিনে একবার চক্কর খায়, আর পৃথিবীর চারিদিকে ঘুরে আসে 28 দিনে, যেটাকে সিনক্রোনাস মুভমেন্ট করে, যার ফলে চাঁদের আমরা শুধুমাত্র একটা সাইড দেখতে পারি। আবার পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে 365 দিনে, সেটা কিন্তু হেভি স্পিডে ঘুরছে, সেটা আমি অলরেডি বলেছি গত ক্লাসে, প্রায় 1,00,000 কিলোমিটার পার আওয়ার ঘুরছে। এবং পৃথিবী তার অক্ষের চারিদিকে প্রায় 3000 কিলোমিটার পার আওয়ার ঘুরছে ঘন্টায়। এবং এই পৃথিবী সূর্য সহকারে গ্যালাক্সিতে ঘুরছে প্রায় ঘন্টায় 8 লক্ষ কিলোমিটার বেগে। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে প্যারিসেন্টার, আসলে আমাদের ধারণা অনেক সময় ভুল। আমরা বলি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ব্যাপারটা কিন্তু তা না। পৃথিবী আসলে ঘুরছে ব্যারিসেন্টারকে কেন্দ্র করে। আমরা অনেক সময় খেয়াল খেয়াল করেছি যে বিভিন্ন সময় যখন আমরা ওই ম্যাজিক দেখায়, একটা জিনিস একটা কেন্দ্রের উপর দাঁড় করিয়ে ঘুরাইতে থাকে, আমরা অনেক সময় খেলা খেলা করি এই জিনিস নিয়ে, যে ওইটার একটা আঙ্গুলের উপরে একটা জিনিস ঘুরাচ্ছে। আসলে এটা দুইটা জিনিসের ওয়েটের দুইটা বস্তু। এখানে যেমন যদি ধরি যে পৃথিবীর ডান দিকে, বাঁ দিকে হচ্ছে সূর্য, এই দুইটার ভরের একটা কেন্দ্রবিন্দু আছে, ব্যারিসেন্টার, যেটা যেটা চারিদিকে এটা ঘুরবে, এটা ভরকেন্দ্র না, এটাকে বলা হয় ব্যারিসেন্টার। লাইক আমি বামের পিকচার যদি খেয়াল করি, যে পৃথিবীর সাথে মুনের চাঁদের সাথে একটা আনুপাখিক দেখানো হয়েছে। পৃথিবীর কেন্দ্র হচ্ছে বাঁ দিকে, আর ব্যারিসেন্টারটা একটু ডান দিকে। হ্যাঁ, এটা অনেক ধরনের ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশনটা এখানে দেখাতে চাচ্ছি না। আমি শুধু এটা বলতে চাচ্ছি যে দুইটা বস্তু, কারণ হচ্ছে যে এই ধরনের কোটি কোটি গ্রহ রয়েছে, কোটি কোটি তারা রয়েছে, গ্যালাক্সি রয়েছে, তো সবগুলোই কিন্তু ব্যারিসেন্টারকে কেন্দ্র করে ঘোরে, যেটা একটু বোঝার ব্যাপার। সেই ব্যারিসেন্টার ক্যালকুলেশন আছে, ভর
বেগের একটা ক্যালকুলেশন আছে। যাই হোক, আমি এখন পৃথিবীর ভূমি এবং এয়ার সিস্টেমের মধ্যে যে মিথস্ক্রিয়া হয় সেটা সুন্দরভাবে সূক্ষ্ম পরিবেশগত ভারসাম্য নির্ধারণ করে। এই যে আমি কিছুক্ষণ আগে যেটা উপরের যে অ্যাটমসফিয়ারিক লেয়ার্স গুলো বললাম, সেটার কারণে কিন্তু পৃথিবীতে টেম্পারেচার এটা কিন্তু এক ধরনের ব্ল্যাঙ্কেট হিসেবে কাজ করে। আমরা শীতকালে কম্বল ব্যবহার করি, তাই না, তাপমাত্রাটাকে ভিতরে গায়ের সাথে নিয়ন্ত্রণ করার জন্য। তেমনি ভাবে এই পৃথিবীর চারিদিকে এই 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 অ্যাটমসফিয়ারিক লেয়ার্স গুলো সেইভাবে এটা মেনটেন করে। আমরা যদি সূরা সূরা নাবা রয়েছে যে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীকে শয্যারূপে তৈরি করিনি? তাহলে শয্যাটা কিভাবে তৈরি হয়? আমরা যদি এই লেয়ার গুলো খেয়াল করি তাহলে কিন্তু বোঝা যায় যে আমরা যেমন শয্যার মধ্যে পৃথিবীতে শুয়ে আছে, মানে আল্লাহ পৃথিবীর চারিদিকে বিরাট শয্যা তৈরি করে রেখেছেন। হ্যাঁ, বিভিন্ন লেয়ারে, বিভিন্ন লেয়ারে। তো আসলে আমরা বিজ্ঞানের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারি যে আল্লাহ আসলে এই 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 উনি এই আলামিন হিসাবে এই জগৎ সমূহের এই যে রবুবিয়াত করছেন, তার যে নিয়ন্ত্রণ কত সুন্দরভাবে তিনি করছেন, এবং কত সুন্দরভাবে এটাকে শয্যা আকারে তৈরি করেছেন আমাদের জন্য। এটা আমাদের মহাবিশ্বের নিজস্ব আকারের তুলনায় এর বিশালতা সম্পর্কে আমরা ধারণা আগেই পেয়েছি। কত ছোট, আমি কিন্তু ছোট পরিসরের কথা বলছি, শুধু পৃথিবী এবং সূর্যের আঙ্গিকে বা বিভিন্ন গ্রহগুলোর আঙ্গিকে। তো বিভিন্ন দিক থেকে বিবেচনা করে বলা যায় যে পৃথিবী গ্রহটি এমন একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই জন্য কিন্তু আল্লাহ কিন্তু বলেন যে আকাশ, বিভিন্ন আকাশসমূহ এবং পৃথিবীকে একটু আলাদাভাবে ইম্পর্টেন্স দিয়ে বল, কারণ হচ্ছে আল্লাহ পৃথিবীকে এমন ভাবে মনুষ্য জগতের বসবাস তৈরি করেছেন, এটার মধ্যে অনেক ধরনের ব্যবস্থা আল্লাহ করেছেন। হ্যাঁ, বিভিন্ন নিয়ামতের ব্যবস্থা করেছেন। তো এই জন্য এইটার বিভিন্ন জিনিসগুলো আমরা যখন পরবর্তীতেও খেয়াল করব, আমরা বিস্তারিত ভাবে জানবো, তখন বুঝতে পারবো যে আল্লাহ আমাদেরকে এই আলামিন তৈরি করে, আকাশ জগৎ তৈরি করে আমাদের কত নিয়ামত রেখেছেন। এরপরে যে গ্রহের প্রতি ক্লাসিক্যাল মেকানিক্স এর দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং আমরা সূরা রহমানে যদি খেয়াল করে থাকি যে আল্লাহ তাআলা বলছেন যে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। হ্যাঁ, আর শামসু মানে হচ্ছে সূর্য, এবং কামার মানে হচ্ছে চাঁদ। প্রত্যেকটা অত্যন্ত প্রিসাইজ মুভমেন্ট করছে, স্পেসিফিক। এটাকে ঘন্টা, মিনিট, সেকেন্ড জুড়ে, এবং সেকেন্ডের মধ্যে এত ঘন্টা, এত দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড বলতে আবার তার নিজের পজিশনে চলে আসতেছে। এবং সবাই কিন্তু, হ্যাঁ, ওয়ান নাজমু সাজেরু, সমস্ত তারাগুলো এবং যত গাছপালা রয়েছে সব আল্লাহর রাহে সিজদারত রয়েছে। সিজদারত রয়েছে মানে আল্লাহর কমান্ড ফলো করছে, এটা কিন্তু বোঝার ব্যাপার। হ্যাঁ, যখন নাকি আমরা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। হ্যাঁ, সাব্বাহা লিল্লাহি, এবং আল্লাহ যে তৈরি করেছেন যে আকাশ ও পৃথিবী এবং যাবত তৈরি যা কিছু এর মধ্যে রয়েছে সবকিছু কিন্তু আল্লাহর কাছে সেজদারত রয়েছে বা আল্লাহর প্রশংসা করছে। মিনিং আল্লাহ কিন্তু এখানে একটা কমান্ড কন্ট্রোল এবং একটা নিয়ম কানুন, লজ এবং ইমপ্লিমেন্ট করছেন, এখানে দিয়ে রেখেছেন, এবং প্রত্যেকটা জিনিস আল্লাহর আধিপত্যের মধ্যে রয়েছে। এখানে যদি আমরা ভিউটা খেয়াল করি যে আমাদের পৃথিবীটা কিন্তু সূর্যের সাথে একটা অ্যালাইন করে, এর আগেও আমি বলেছি 23.4 অ্যাঙ্গেলে রয়েছে। এই অ্যাঙ্গেলে থাকার কারণেই, কিন্তু আমরা যে সিজন বলি, এই সিজনাল চেঞ্জ গুলো হচ্ছে। আমি আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো যে আসলে এই সিজনাল চেঞ্জ গুলো আমরা যে গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, বসন্ত বলি, আল্লাহ এটা কত সুন্দরভাবে সাইন্টিফিক ওয়েতে তৈরি করে আমাদেরকে আমাদের নিয়ামতের ব্যবস্থা করেছেন। হ্যাঁ, সেটা কিন্তু এই 23.4 ডিগ্রি পৃথিবীর একে টিল্ট করেছেন, হ্যাঁ, বাঁকা করেছেন সূর্যের সাথে আনুপাতিক ভাবে। সেইটার কারণেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সিজনাল চেঞ্জ গুলো আমরা দেখতে পাই, এবং বিভিন্ন ধরনের আমাদের সিজনাল চেঞ্জের কারণে কিন্তু এই উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ কিন্তু সুন্দরভাবে বসবাস করতে পারে। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে পৃথিবীর ঘূর্ণনের ব্যাপারটা দেখানো হচ্ছে, এবং যে এই যে নর্থ এক্লিপস পোল, যেটা সেন্ট্রাল যে পোলের কথা বলা হচ্ছে, এবং এই হলুদ এটা দিয়ে সূর্যের পাথটাকে দেখানো হচ্ছে অ্যালং দা মিল্কি ওয়ে গ্যালাক্সির চারিদিকে।
তার মানে হচ্ছে পৃথিবী ঘুরছে নিজের অক্ষে সূর্যের চারিদিকে, সূর্য আবার ঘুরছে মিল্কি ওয়ের চারিদিকে সার্টেন অ্যাঙ্গেলে এবং স্পেসিফিক প্রেসাইজ মুভমেন্ট করে। এবং আপনারা জেনে অবাক হবেন আমাদের এই সূর্য কেন্দ্রিক যে তারাটা রয়েছে, আমাদের সোলার গ্যালাক্সি যে সোলার যেটা সিস্টেম রয়েছে, এটা এই মিল্কি ওয়ে গ্যালাক্সি চারিদিকে 20 বিলিয়ন বছরে, দ্যাট মিনস 2 কোটি বছরে একবার প্রদক্ষিণ করে আসে। চিন্তা করা যায়। এবং আরো অনেক ব্যাপার আছে। আমরা যেটাকে নর্থ মনে করছি, যেটাকে সাউথ পোল মনে করছি, এটা কিন্তু পার্মানেন্ট না, এটা কিন্তু চেঞ্জ হয়। এটাকে ম্যাগনেটিক ফ্লিপ ফ্লপ বলে। হ্যাঁ, আজ থেকে কোটি কোটি বছর আগে কিন্তু নর্থ পোলটা নর্থ ছিল না, কিন্তু সাউথ ছিল। এবং ভবিষ্যতেও কিন্তু এইটার পরিবর্তন হবে, যেটা আসলে বৈজ্ঞানিক অনেক ব্যাপার আছে। আমি যেটা বলতে চাচ্ছি, প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক রিজন আছে, চেঞ্জ হচ্ছে, মুভমেন্ট করছে, প্রত্যেকটা জিনিস আল্লাহ কন্ট্রোল করছেন, ওনার আদেশ এবং কমান্ড এন্ড কন্ট্রোলের মধ্যে রয়েছে। এখন আমি ক্যাটাগরি 4 নিয়ে কথা বলবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি 4 আমাদের গ্রহ 10⁹9 থেকে শুরু করে 10⁻28 সেন্টিমিটার। দ্যাট মিনস আমাদের সূর্যকেন্দ্রিক যে সোলার সিস্টেম রয়েছে, এই সোলার সিস্টেমের বাইরে এই যে গ্যালাক্সি রয়েছে, গ্যালাক্সি, লোকাল গ্যালাক্সি গ্রুপ রয়েছে, তারপরে সুপার গ্যালাক্সি রয়েছে, কোয়াজার রয়েছে। হ্যাঁ, এই যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, এই যে অবজারভেবল ইউনিভার্স যেটা রয়েছে, কোটি কোটি বছর, যেটা আলোক বছর যদি আমরা যাত্রা শুরু করি আলোর গতিতে, সেখানেও প্রায় 9,300 কোটি বছর লাগবে অবজারভেবল ইউনিভার্সের শেষ তারায় পৌঁছাইতে। তো সেই পর্যন্ত যে ইউনিভার্সটা যে রয়েছে, জগৎসমূহ রয়েছে, সেইটাকে এই ক্যাটাগরি 4 এর মধ্যে রাখা হচ্ছে। তাহলে একবার চিন্তা করেন, আমরা যে ক্যাটাগরি 1-এ যেটা মাইক্রো ওয়ার্ল্ডটা দেখেছি, সেখান থেকে শুরু করে যে হাজার হাজার কোটি বছর দূরে যে তারা রয়েছে, সেইটার ধরে কিন্তু আলামিনটা হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? আমার মনে হয় আমি আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কারো কি এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে, জানার কিছু আছে? এটা এই পর্যন্ত এনি কোয়েশ্চেন? ওকে, রাইট। যদি কোনো কোয়েশ্চেন না থাকে, এই ধরনের বস্তুর ভর এবং গতির ব্যাখ্যা করতে গিয়ে নিউটনীয় পদার্থবিজ্ঞানের লজ এবং কনসেপ্ট ব্যবহার করা হয়েছে, যেটা আমি বিস্তারিত বলবো না। বা নিউটনের কিছু লজ অফ মোশনস আছে, যেগুলোকে কন্ট্রোল করে। যখন আমরা এই বড় বড় জিনিসগুলো বুঝতে চাই, সেখানে নিউটনের ল গুলো ব্যবহার করা হয়। নিউটনের যে নীতি রয়েছে, লজ অফ মোশন, সেগুলো ব্যবহার করা হয়। আইনস্টাইনের আপেক্ষিকতার একটা ব্যাপার আছে, স্পেশাল জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যেখানে আইনস্টাইনের যে টাইম এন্ড স্পেস ফেব্রিক্স নিয়ে কথা বলেছে, 4 ডাইমেনশন নিয়ে, সেটা এই জায়গায় এটা বিশেষভাবে কাজ করে এই ক্যাটাগরি 4 এর ক্ষেত্রে। আমি থিওরি অফ রিলেটিভিটি নিয়ে পরবর্তী কথা বলবো, যেখানে আইনস্টাইন বলছে যে আল্লাহর বিশালত্ব নিয়ে আইনস্টাইন মাপতে যাচ্ছে যে আমি আল্লাহর সৃষ্টির 4 ডাইমেনশনটাই তো বুঝতে পারি না, টাইম এন্ড স্পেস ফেব্রিক্সটাই তো বুঝতে পারে না। তার মানে আমাদের এই এই সোলার প্রথম আসমানের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের ফিল্ড রয়েছে। হ্যাঁ, সেগুলো আমি পরবর্তী ফেজ বলবো। এই মুহূর্তে আমি স্পেশাল বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটির কথা বলছি না, আমি শুধুমাত্র 4 ক্যাটাগরি বিশালত্ব নিয়ে বলছি। তো দূরত্বের বিশালতায় এই যে ম্যাক্রো থেকে শুরু করে, ছোট থেকে শুরু করে এই বড় পর্যন্ত বিশাল পরিসর। যেহেতু ক্যাটাগরি 4 জগৎটা পরিসরটি খুবই বড়, তাই এর রেঞ্জ অনেকগুলো গ্যালাক্সি নিয়ে গঠিত। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে পাশে রয়েছে, সবচেয়ে কাছে রয়েছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, যেখানে পৌঁছাইতে আলোর গতিতে প্রায় লক্ষ লক্ষ বছরের বেশি লাগবে, প্রায় 6 লক্ষ বছর লাগবে যদি আলোর গতিতে যাওয়া যায়, যেটা নাকি আমাদের পাশের যে গ্যালাক্সি রয়েছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এবং প্রত্যেকটা বস্তুই এবং প্রত্যেকটা স্টার কিন্তু ছুটে চলেছে আলোর গতিতে বাহিরের দিকে, যেটা নাকি আল্লাহর আরেকটা বিশাল সিস্টেম। তো মিল্কি ওয়েতে বেশ কয়েকটা স্যাটেলাইট রয়েছে, মিল্কি ওয়েতে লোকাল গ্যালাক্সি গ্রুপ রয়েছে, যেটা আগে প্রথম দিন আমি ভিডিওতে দেখিয়েছি। আমাদের আমরা ভার্গো সুপার ক্লাস্টারের অংশ। হ্যাঁ, অনেকগুলো গ্যালাক্সি মিলে রয়েছে ভার্গো সুপার ক্লাস্টার। এইটা আবার ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারের আরেকটা অংশ। তার মানে হচ্ছে যে এই মিল্কি ওয়েতে 10 থেকে 12 বিলিয়ন বছর আগে, 10 থেকে 12 বিলিয়ন বছর আগে, 10 থেকে 12 বিলিয়ন বছর আগে, তার মানে হচ্ছে যে 10 থেকে 12 বিলিয়ন বছর আগে, 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 10 থেকে 12 বিলিয়ন বছর আগে
এক একটা লেয়ার, যেটা নাকি পরবর্তীতে আমি বলবো যে আল্লাহ বলেছেন যে আল্লাযী খালাকা সামাওয়াতিন তিবাকা, তখন আমরা দেখতে পারবো যে এই যে 7টা স্তর, এই স্তরগুলো আমরা ধরে 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 বলতে পারবো। হ্যাঁ, এই স্তরগুলো, এই যে ভার্গো সুপার ক্লাসটা কিন্তু একটা একটা লেয়ার, একটা জগৎ। ল্যানিয়েকা সুপারস্টার একটা জগৎ, যে জিনিসগুলো আমরা পরবর্তী কম্পেয়ার করে আমরা আল্লাহ কোরআনে বর্ণনা করছি সেটা মিলিয়ে আমরা দেখার চেষ্টা করবো। তো মিল্কি গ্যালাক্সিতে প্রায়, আমি এর আগেও বলেছি, প্রায় 20,000 থেকে 40,000 কোটি নক্ষত্র রয়েছে। আমাদের সূর্য কেন্দ্রিক এই নক্ষত্র কিন্তু একটা মিড সাইজ নক্ষত্র, এবং এই মিল্কি গ্যালাক্সিটা হলো স্পাইরাল গ্যালাক্সি, যার ব্যাস আমরা নিশ্চয়ই জানি। ব্যাস কাকে বলে? একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব হলো ব্যাস, যেটা নাকি 1 লক্ষ থেকে 2 লক্ষ আলোক বছর। তার মানে হচ্ছে যে আমরা এই মিল্কি গ্যালাক্সিতে এক পাশ থেকে যদি যাত্রা শুরু করি আলোর গতিতে, আলোর গতি মানে হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার। আপনারা শুনছেন কিনা আমি জাস্ট কনফার্ম করার জন্য আসলে। রাইট, গুড, নাইস টু সি ইউর ভয়েস। আচ্ছা, তো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে, তার মানে হচ্ছে যে আমি শুধু আমাদের এই মিল্কি গ্যালাক্সি, যেটা নাকি স্পাইরাল গ্যালাক্সি, স্পাইরাল মুভমেন্ট আমরা জানি, এটা পেঁচিয়ে পেঁচিয়ে যায়। তো এখানে একদিক থেকে আরেকদিকে যেতেই প্রায় আমার 1 লক্ষ বছরের বেশি লাগবে আলোর গতিতে। চিন্তা করা যায়? তাহলে আমি যখন আলামিন বলছি, তখন আমি কিন্তু আলামিনকে বোঝার চেষ্টা করছি। আমার কিন্তু উদ্দেশ্য আলামিনকে বোঝা, যে আল্লাহর যে বিশালত্ব, আল্লাহর যে জগৎসমূহের পরিধিটা বুঝতে পারা। তো সাম্প্রতিক সাইন্টিফিক সিমুলেশন থেকে ধারণা করা হচ্ছে যে মিল্কি গ্যালাক্সিতে একটি ডার্ক ম্যাটার রয়েছে। ইনফ্যাক্ট আমি একজনের কোশ্চেন ছিল ডার্ক ম্যাটার সম্পর্কে, যেটা আমি পরবর্তী বিস্তারিতভাবে কভার করবো। আসলে যে আমরা যে প্রত্যেকটা গ্যালাক্সি যখন বলি, যেখানে আমরা জানি যে আমাদের অবজারভেবল ইউনিভার্সে প্রায় 1 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে, তার মানে হলো 1,000 কোটি গ্যালাক্সি রয়েছে। প্রত্যেকটা গ্যালাক্সির কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্ল্যাক হোল, যেটা নাকি আমরা বলে থাকি ডার্ক ম্যাটার। এই ডার্ক ম্যাটার কারণে কিন্তু আলো বেঁকে যায়। আমরা জানি আলো কিন্তু নর্মালি বাঁকা হয় না। এবং আমরা যখন এই যে জেমস টেলিস্কোপটা যে দূরত্ব মাপে, দূরত্ব কিভাবে মাপে, সেটা হচ্ছে যে আলোর গতিবেগকে তারা ফলো করতে পারে। যে আলোটা বিন্দুমাত্র আলো, যেটাকে সিএমবি বলা হয়, কসমোলজিক্যাল মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এইটা কসমোলজিক্যাল মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এই জগৎসমূহ যখন যাত্রা শুরু করেছিল ইয়ের মাধ্যমে, শুরু থেকে, তখন থেকে এটা একটা রে বের করতে থাকে, এই রেটাকে বলা হয়। এবং এটাকে যখন আমাদের জগৎটা যতই বাড়ছে, কিন্তু এই সিএমবি বা কসমোলজিক্যাল মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে যে আমি যখন আমার একটা জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, আমার পায়ের দাগ যেমন থেকে যায়, তেমনি ভাবে এই সিএমবি ক্যালকুলেশনের মাধ্যমে, ওই দাগগুলো ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু মানে আলোগুলোর বিশ্লেষণের মাধ্যমে দূরত্বগুলো বের করতে পারছেন। এবং এই আমাদের যে জেমস এর টেলিস্কোপ, সে 1,000 কোটি আলোক বর্ষ আগে এই সৌরজগৎটা বিগ ব্যাং এর আগে বা বিগ ব্যাং সময় কি অবস্থা ছিল, সেই অবস্থার কাছাকাছি পর্যায়ে যেতে পারছে। যাই হোক, এটা আমি বিস্তারিত আরো কভার করবো। এখন আমি বড় দাগে জানাতে চাচ্ছি যে আমাদের আলামিন বা আল্লাহর বিশালত্বের একটা পরিধি একটা বোঝার জন্য, আমাদের সৌরজগৎ গ্যালাকটিক সেন্টার থেকে প্রায় 27 লক্ষ আলোকবর্ষ দূরে। আমাদের এই মিল্কি গ্যালাক্সি যদি আমি সেন্টার চিন্তা করি, সেখান থেকে আমাদের পৃথিবীটা, আমাদের তারাটা, আমাদের সূর্যটা কত দূরে অবস্থিত? 27,000 আলোকবর্ষ। তাহলে কেন্দ্র থেকে আমি যদি আলোর গতিতে রওনা দেই, মিল্কি গ্যালাক্সির কেন্দ্র থেকে আমাদের পৃথিবীতে আমার কাছে পৌঁছাইতে লাগবে 27,000 বছর। চিন্তা করা যায়? এটা হলো মিল্কি ওয়ের একটা বাহু। এখানে মিল্কের মধ্যে অনেকগুলো বাহু আছে, আর্মস আছে। একটা মানুষের মধ্যে যেমন হাত পা থাকে, একটা গ্যালাক্সির মধ্যেও বিভিন্ন ধরনের হাত পা আছে। তো এই বাহুটাকে বলা হয় সেগিরাটাস আর্মস, সেগিরাটাস বাহু। এই বাহুতে আমাদের পৃথিবীতে আমাদের সূর্য আমাদের অবস্থান করছে। এই ছবিটা কি দেখা যাচ্ছে? এটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, দেখা যাচ্ছে। গুড। এই যে সেগিরাটাস আর্মস দেখা যাচ্ছে, এই জায়গাটাতে আমাদের পৃথিবী, আমাদের সূর্য আমরা এখানে অবস্থান করছি।
আমাদের থেকে এই সেন্টারে কিন্তু ব্ল্যাক হোল রয়েছে, ডার্ক ম্যাটার রয়েছে। আমরা কিন্তু খুব বেশি দূরে না, খুব কাছাকাছি। সেটাও কিন্তু অনেক দূরে, 7,000 27,000 আলোক বর্ষ, কম কিন্তু না, অনেক। তো এই ধরনের বিভিন্ন আর্মস রয়েছে একটা গ্যালাক্সি বিস্তারিত ভাবে নাসার বিজ্ঞানীরা কিন্তু দেখতে পারে এবং গবেষণা করতে পারে। আমরা অনেক সময় ভুল বুঝি যে নাসা এগুলো কিভাবে বলছে। আসলে প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক ক্যালকুলেশন আছে, সাইন্টিফিক বিশ্লেষণ আছে, এবং এটা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারছেন। আমি কিছু কিছু জিনিস পরবর্তীতে কভার করব হয়তো, বা বেশি কেসে গেলে অনেকে বুঝতে পারবেন না। বিজ্ঞানীরা আগে অনুমান করেছিল যে আমাদের মহাবিশ্বে প্রায় 2 কোটি ছায়াপথ বা গ্যালাক্সি রয়েছে, যেটা আমি এটাকে বললাম। 2021 সালে নিউ হরিজন টেলিস্কোপ থেকে পাওয়া তথ্যের মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রায় 1 কোটি গ্যালাক্সি রয়েছে। 1 লক্ষ কোটি বলা হয়েছিল, রাইট? এটা হলো 1 লক্ষ কোটি। 2021 সালে নিউ হরিজন টেলিস্কোপ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংখ্যাটি কয়েকশো বিলিয়ন গ্যালাক্সিতে। আগে ছিল বলা হতো যে 2 ট্রিলিয়ন বা 2 লক্ষ কোটি গ্যালাক্সি, বাট বর্তমানে এটা বলা হচ্ছে 1 লক্ষ কোটি গ্যালাক্সি। 1 লক্ষ কোটি গ্যালাক্সি কিন্তু চিন্তা করা যায় না, মানে একটু আপনারা নিজস্ব সময়ে আপনারা, আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু এক্সট্রা প্রেশার নিয়ে নিজস্ব হ্যাঁ, এক সময় এই লক্ষ ভিডিওটা কোটি দেখ। গ্যালাক্সি তুমি বুঝতে পারতেছো? একটা গ্যালাক্সির নিচে তুমি শোনো মা। কারো কি কোনো কোশ্চেন আছে? কেউ মনে হচ্ছে বলতে চাচ্ছেন কি? বা পরে আমি কোশ্চেন আনসারে শুধু চাইবো আপনাদের, যদি কোনো কোশ্চেন থাকে। রাইট, সূর্যের মতো স্থিতিশীল অবস্থায় ভর, পৃষ্ঠের তাপমাত্রা, লুমিনিসিটি, বর্তমান, ভবিষ্যৎ, বয়স, সমস্ত কিছু কিন্তু জানা যায় এবং জানতে পারা যায়, এবং সবকিছু সুন্দরভাবে আল্লাহ মেনটেন করছেন। ওই যে রাবুবিয়াত, প্রত্যেকটা জিনিসে মানে আসলে আমি যখন কোরআন শরীফের মিনিং গুলো বোঝার চেষ্টা করি, হ্যাঁ, তখন খুব অবাক হয়ে যায় যে আল্লাহ কিন্তু সমস্ত কিছুর উপরে আল্লাহ সাক্ষী। হ্যাঁ, কোরআনের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ, তার মানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস উনি কিভাবে তৈরি করেছেন এগুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু আল্লাহর সাক্ষী। উনি প্রত্যেকটা জিনিস, যার ফলে কোরআনের প্রত্যেকটা জিনিস ধরে ধরে যখন বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, স্পেশালি মুসলিম সায়েন্টিস্টরা অনেক আগে অনেক কিছু যা আবিষ্কার করতে পারেন, এবং আবিষ্কার করার পরে মানে মোহিত হয়ে যায়। ব্যাপারটা কিন্তু আসলে তাই। তো বিজ্ঞানীরা অনুমান করছেন যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 60 বিলিয়ন গ্রহ রয়েছে। 60 বিলিয়ন মানে প্রায় 60,000 বা 6,000, 1 বিলিয়ন মানে হলো 100 কোটি। তার মানে হচ্ছে প্রায় 6,000 কোটি গ্রহ রয়েছে, এবং 6,000 কোটি হেভিটেবল গ্রহ রয়েছে, বাসযোগ্য গ্রহ। বাসযোগ্য গ্রহ মানে কিন্তু আসলে প্রাণী হয়তো বা বসবাস করতেও পারে, এটা কিন্তু একটা বোঝার ব্যাপার, আবার নাও করতে পারে। বাট বিজ্ঞানীরা বলতেছে যে এই জায়গাতে প্রাণী রয়েছে, হয়তো মানুষ না থাকতে পারে, বাট প্রাণী জগৎ থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে মিল্কি গ্যালাক্সিতে প্রায় প্রায় 60 বিলিয়ন বা 6,000 কোটি গ্রহ রয়েছে, যেখানে হয়তোবা প্রাণী রয়েছে। তাহলে প্রাণী থাকলে সেই প্রাণী বেঁচে আছে, কিছু জিনিস খাচ্ছে, তাহলে আল্লাহ কি তাকে খাওয়াচ্ছে না? অবশ্যই খাওয়াচ্ছে। তাইলে কিন্তু আল্লাহ যখন আমি যে আল্লাহ আল্লাহ প্রতিপালন করছেন, ভরণ পোষণ করছেন, তাহলে ওই তারও কিন্তু ভরণ পোষণ করছেন, সেই জগতের প্রাণীগুলো ভরণ পোষণ করছেন ওই যে। তাইলে আল্লাহ বিশালত্ব কি বোঝা যাচ্ছে, কি বিশাল ব্যাপার। তো সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে সামনে রেখে এটি নিঃসন্দেহে অনুমান করা যায় যে মিল্কি গ্যালাক্সিতে কমপক্ষে 1 বিলিয়ন নক্ষত্র রয়েছে, যার গ্রহগুলিতে অনেক গ্রহতেই প্রাণের অস্তিত্ব রয়েছে। পৃথিবীতে লাইফ কেমিস্ট্রি নির্ভর করে জটিল কার্বন যৌগের উপাদান এবং দ্রাবক হিসাবে তরল পানির উপস্থিতি নির্ভর করে। আসলে আমাদের মধ্যে আমরা জানি, কনসেপ্টের মধ্যে বলা আছে যে যত জীবন্ত জিনিস রয়েছে সব কিন্তু পানি দ্বারা সৃষ্টি, এবং এই পানি দ্বারা সৃষ্টির কারণে, এবং এখন যখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে আসলেই পানি দ্বারা তৈরি, এবং এখানে কার্বন এবং পানির মাধ্যমেই এই জীবন্ত জিনিসগুলো তৈরি হয়, এবং মানুষও কিন্তু এইভাবে তৈরি হয়েছে। এবং বিভিন্ন যে জীবজন্তু, গাছপালা যেগুলো আমরা দেখতে পাই, সমস্ত জীবন্ত জিনিসের বেসিক এলিমেন্টটা হচ্ছে কার্বন এবং পানি, জীবন্ত জিনিসের জন্য। এবং লাইফ কেমিস্ট্রি পৃথিবীর সাথে অভিন্ন এবং বা ভিন্ন জিনিসের তারা বের করতে পারে, এবং অনেক জায়গায় তারা সন্ধান পাচ্ছে, এবং তারা ধারণা করছে যে এই যে
আমি হাজার হাজার কোটি যে গ্রহের সন্ধান পাচ্ছি, যেখানে হয়তোবা আহ, জীবন্ত জিনিস রয়েছে, জীবজন্তু রয়েছে, সেখানে এখানে যেমন কার্বন একটা বেসিক এলিমেন্ট, সেখানে হয়তোবা সিলিকন, মেবি সিলিকনটা কিন্তু অত্যন্ত দামি পদার্থ, মেবি সিলিকনটা ওই জায়গাটা একটা বেসিক এলিমেন্ট হিসেবে কাজ করছে, হতে পারে। বা তরল অ্যামোনিয়া একটা দ্রাবকে কাজ করছে ওখানে, বা অন্য কোনো স্পেশাল এলিমেন্ট ওই জিনিসগুলোকে, ওই ওই প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতে কাজ করছে। তাহলে চিন্তা করে যে আল্লাহ স্পেশাল এলিমেন্ট দিয়ে ওই পদার্থগুলো, ওই 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 জীবজন্তুগুলো বাঁচিয়ে রাখছেন। স্থল এবং মহাকাশ থেকে পর্যবেক্ষণ, আমাদের সৌরজগতের বাইরে হাজার হাজার এক্সোপ্ল্যানেট রয়েছে। এক্সোপ্ল্যানেট মানে হচ্ছে সেই প্ল্যানেট যেখানে আমাদের মানুষও থাকার সম্ভাবনা রয়েছে, এবং অনেক জীব থাকার সম্ভাবনা রয়েছে, যেগুলোকে বলা হয় এক্সোপ্ল্যানেট। এখন পর্যন্ত আমাদের কাছে পৃথিবীর বাইরে জীবনের অস্তিত্বের, মানে মানুষ থাকার অস্তিত্বের প্রমাণ নাই। আপনারা হয়তো জানেন যে আমি যেটা নাসা, যেটা প্রায় 50 বছর আগে যে স্যাটেলাইটটা লঞ্চ করেছে, সেখানে কিন্তু অনেকগুলো জিনিস দিয়ে দিয়েছে, অনেক ধরনের বস্তু দিয়েছে, যাতে এই স্যাটেলাইটে যখন আমাদের গ্যালাকটিক সেন্টার পার হয়ে চলে যাচ্ছে, সেটাতে অন্য কোনো গ্যালাক্সিতে যদি কোনো স্পেশাল কোনো এলিমেন্ট থাকে, তারা যেন ওইটার মধ্যে কমিউনিকেশন করতে পারে। কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের আমরা মানুষের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায় নাই, বা কোনো এলিয়েনের প্রমাণ পাওয়া যায় না। 1978 সাল পর্যন্ত ফর্মালডিহাইড, সেলুলোজ ইত্যাদির মতো জৈব অণু সহ 40টি বিভিন্ন প্রকারের জটিল অণু বা ইন্টারস্টেলার মিডিয়ামে শনাক্ত করা সম্ভব হয়েছে। এই সমস্ত জিনিসগুলো যে মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের উদ্ভব হতে পারে, এবং এগুলো কিন্তু এই জিনিসগুলোর সন্ধান বিভিন্ন গ্যালাক্সিতে, বিভিন্ন গ্রহের মধ্যে বিজ্ঞানীরা পাচ্ছে, যেটার মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারছে যে এখানে প্রাণের সন্ধান রয়েছে। এই যে আমি বললাম প্রায় 60 কোটি এক্সোপ্ল্যানেট রয়েছে, যেখানে নাকি প্রাণের সন্ধান রয়েছে। এখন খেয়াল করেন এখানে সেই এক্সোপ্ল্যানেট গুলো কত কিলোমিটার দূরে, কত দূরে রয়েছে। লাইক প্রক্সিমা সেন্টারে যে এক্সোপ্ল্যানেট রয়েছে, সেটা প্রায় 4.2 লাইট ইয়ার্স, আলোকবর্ষ। মানে আপনি যদি আলোর গতিতে যান, তাহলে যাইতে লাগবে প্রায় 4.2 বছর। আপনি যদি রোজ 120B এই এই এক্সোপ্ল্যানেটে যেতে চান, তাহলে লাগবে প্রায় 11 আলোকবর্ষ, আলোর গতিতে 11 বছর। তো এই ধরনের, যে আমি যদি কেপলারে যেতে চাই, কেপলার 186F, এই এক্সোপ্ল্যানেটে যেতে চাই, তাহলে যেতে লাগবে 579 আলোকবর্ষ। চিন্তা করা যায় এই ধরনের কোটি কোটি, 6,000 কোটি এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছে, যেখানে নাকি জীবনের সন্ধান রয়েছে। সেই জীবন্ত জিনিসগুলোকেও আল্লাহ আমাদের রব হিসাবে, মালিক হিসাবে, তারও কিন্তু রব, তারও কিন্তু মালিক। আল্লাহ কিন্তু তাদেরকে প্রতিপালন করছেন। বিভিন্ন আকারের বিশ্বের সাধারণ বিশ্লেষণ যদি আমরা এখন দেখতে যাই, আমরা এখন জগৎগুলোকে বুঝতে পারলাম 4টা লেয়ারে। এখন এখানে কি কি জিনিস আছে, এটা একটু বোঝার চেষ্টা করবো। উপরোক্ত আলোচনায় আমরা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রব বা রক্ষণকারী হিসেবে এই বিশাল সৃষ্টির সম্পূর্ণ যত্ন নেওয়ার বিশালতা কল্পনা করার চেষ্টা করছি। আমরা আসলে বিভিন্ন আঙ্গিক থেকে শুধুমাত্র বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করছি। প্রতিটি ধরনের বিশ্বের নিজস্ব কাঠামো, নিজস্ব প্রবিং টেকনিক রয়েছে, বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়েছে, বিভিন্ন নিয়ম কানুন আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই নিয়ম কানুন গুলো অনুসরণ করেই আল্লাহ সেখানে কমান্ড এন্ড কন্ট্রোল, নিজের আধিপত্য কিন্তু রচনা করেছেন এবং বিশ্লেষণ করছেন। আর এই সমস্ত জগতের সমস্ত তথ্য, শক্তি, মহিমা, হ্যাঁ, আল্লাহর যে 99টা নাম সেখানে কিন্তু বর্ণিত হয়েছে। আমরা যখন বলি যে হ্যাঁ হুয়াল আজিজুল হাকিম, হ্যাঁ জব্বারুল, আমরা যখন বলি আল্লাহকে জব্বার বলছি, আজিজ বলছি, হ্যাঁ আল্লাহ মহান, শক্তিশালী, হ্যাঁ ক্ষমতাবান, আল্লাহকে ওইভাবে চিন্তা করতে হবে। আল্লাহ 99টা নাম যখন এখন আপনারা পড়বেন, বোঝার চেষ্টা করবেন। সূরা হাশরের শেষ 3টা আয়াতে কিন্তু আল্লাহর প্রায় 25টা সুন্দর নামের বর্ণনা রয়েছে, খেয়াল করেন। এবং 99 নামটা কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে। এইটার মাধ্যমে এখন আপনি বর্তমানে যে কথাগুলো আমি বলছি সেটার সাথে মিলিয়ে দেখেন, আল্লাহর শ্রেষ্ঠতা, আজিজ মানে আল্লাহ সেই পরাক্রমশালী, আর আল্লাহ শুধু একটা পৃথিবীর মালিক না। উপরে আলোচিত বস্তু জগৎ, এটার সঙ্গে আপনার অন্যান্য শ্রেণী, বিভিন্ন শ্রেণী জগৎগুলোকে, আধ্যাত্মিক জগৎ বা অদেখা জগৎ সম্পর্কেও এইটার মধ্যে মানে নিয়ে আসতে হবে। আমরা যদিও শুধুমাত্র বস্তু জগৎগুলো বোঝার চেষ্টা করছি, মাইক্রো ওয়ার্ল্ড গুলো
সম্বন্ধে হালকা ধারণার চেষ্টা করেছি। একটি জগৎ ছোট আকার বা বড় আকার, সেই জগতে সকল সৃষ্টির রিজেক্ট কিন্তু আল্লাহ তাআলার ব্যবস্থা করেছেন। এটা কিন্তু বুঝতে হবে। আমি যখন আল্লাহ তাআলাকে আমার রব বলছি, আমাদের সবার রব, এবং তারও কিন্তু এই যে মাইক্রো ওয়ার্ল্ডের প্রত্যেকটা বস্তুর নির্ধারণ কিন্তু করছে, এবং আল্লাহর কাছে বলছে না, ইয়াস আলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, হ্যাঁ, সবাই আল্লাহর কাছে সিজদারত রয়েছে, হ্যাঁ, যা কিন্তু আকাশ সময় রয়েছে এবং পৃথিবীতে রয়েছে প্রত্যেকটা জিনিস। তাহলে যখন আমি আকাশ সময় পৃথিবী বলছি, তাহলে মানে মাইক্রো ওয়ার্ল্ডে এই কোয়ান্টাম ফিজিক্স এর প্রত্যেকটা জিনিসের ভিতরে অন্তর্ভুক্ত। এখানে অণুজীব আছে, মাইক্রো আছে, হ্যাঁ, আণুবীক্ষণিক ছত্রাক রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে, সবকিছু এর ভিতরে রয়েছে, যা নাকি খালি চোখে দেখা যাচ্ছে না। এই জীবগুলিকে দৈর্ঘ্যের বিষয়ে প্রথম দ্বিতীয় স্কেলে আনা যেতে পারে, যেমনটা আগে উল্লেখ করা হয়েছে। প্রকৃতিতে বিভিন্ন বৈচিত্র্য বা বিভিন্ন অবস্থানগুলো, তাদের জন্য বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট গুলো, হ্যাঁ, তৈরি করেছে যারা বেঁচে থাকতে পারে। কেউ মাটি থেকে খাবার সংগ্রহ করে, কেউ উদ্ভিদের দেহ থেকে খাবার তৈরি করে। ইভেন আমাদের মানুষের ভিতরেও অনেক অণুজীব রয়েছে, সেখান থেকে খাবার খেয়ে, এবং প্রত্যেকটা অণুজীব কিন্তু বাঁচাতে হবে বেঁচে থাকবে বড় জিনিসকে বেঁচে রাখার জন্য। তার মানে হচ্ছে যে এই অণুজীব গুলো বেঁচে থাকলে কিন্তু মানুষ বেঁচে থাকছে, অণুজীব গুলো বেঁচে থাকলে কিন্তু গরু ছাগল বেঁচে থাকছে, গাছপালা বেঁচে থাকছে। তো সেই অণুজীব গুলো কিন্তু আল্লাহই খাওয়াচ্ছেন, তাদের খাবার ব্যবস্থা করছেন। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিশাল রহমত আল্লাহ প্রদান করছেন আমাদেরকে। তো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্যের ব্যবস্থা করছেন আমাদের না, এই জীবের, প্রত্যেকটা জীবের, উদ্ভিদ জগৎ, প্রাণী জগতের সবার ভরণ পোষণের ব্যবস্থা করছেন। এই অণুজীব গুলো অনেকটা সৈন্যের মতো। এই অণুজীব গুলো যদি না বেঁচে থাকে, মাইক্রো অর্গানিজম না বেঁচে থাকে, তাহলে কিন্তু আমরা বেঁচে থাকবো না। আল্লাহ এগুলো তৈরি করেছেন আমাদের ডিফেন্স করার জন্য, সৈনিক হিসেবে তারা কাজ করছে আমাদের দেহের মধ্যে, বিভিন্ন প্রাণী জগতে এবং উদ্ভিদ জগতের মধ্যে। এবং এই অণুজীব গুলো মাঝে মধ্যে খারাপ হয়ে গেলে আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করি, হ্যাঁ, যেমন এই যে করোনার সময় যে ব্যাপারগুলো হয়েছিল, আমরা অ্যান্টিভাইরাসের মাধ্যমে সেগুলো কাউন্টার করার চেষ্টা করি। যদি এই বংশ বিস্তার গুলো আরো বেড়ে যায়, যে কোনো জীবের জন্য সেটা হুমকি হয়ে দাঁড়াতে পারে, সেটা ভারসাম্য কিন্তু আল্লাহই তৈরি করেন, এবং এটা কাউন্টার ব্যালেন্স করার জন্য যে যে ট্রিটমেন্ট গুলো, সেগুলো তো আল্লাহরই দেওয়া। তো এর উদ্দেশ্য প্রকৃতিতে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।